আসসালামু আলাইকুম। আমরা ফিউচার টেন্স নিয়ে এখন আলোচনা করব। এইটা হলো আমাদের টেন্সের সর্বশেষ পার্ট। ঠিক আছে, আমরা প্রেজেন্ট শেষ করছি, ধাপে ধাপে পাস্টও শেষ করছি, এখন কি ফিউচার দেখব। এই ফিউচার মানে কি ভবিষ্যৎ। ফিউচার মানে কি যে ভবিষ্যৎ, যে ভবিষ্যতে কি একটা হইতেছে বা হইবে বা হচ্ছে, বা এই এতটুক সময়, নির্দিষ্ট সময় ধরে চলবে। হ্যাঁ, তো এইরকম যদি বোঝায় তাহলে সেটা কি ফিউচার টেন্স। ঠিক আছে, তো দেখো ফিউচার টেন্সটা কাকে বলে আমরা একটু দেখি। যেই টেন্সের মাধ্যমে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, চলবে বা শেষ হবে বা ঘটতে থাকবে এই রূপ বোঝায়, তাই কি ফিউচার টেন্স। কি বলছে? যেই টেন্সের মাধ্যমে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, হ্যাঁ, তারপর কি চলবে, যেটা চলমান থাকবে, বা শেষ হবে, বলবে কি যে এই ছবিটি আর 20 মিনিট পর শেষ হবে। ঠিক আছে, বা ঘটতে থাকবে, এরকম যদি বোঝায় তাহলে এগুলো কি ফিউচার টেন্স। তো দেখো ফিউচার টেন্স কয় প্রকার আমরা জানি। মূলত ফিউচার টেন্স 4 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এইটা লোক 3 ভাগে ভাগ করছে, এইগুলোরে আবার কি 4 ভাগে ভাগ করছে। তো সেম একই প্রেজেন্ট এবং পাস্টের মতো, যে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, আবার ফিউচার কন্টিনিউয়াস যেটা চলমান থাকবে ভবিষ্যতে, যেটা ফিউচার পারফেক্ট আছে, আবার আবার কি আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রত্যেকটা টেন্সের আবার কি আলাদা আলাদা ব্যাখ্যা আছে। তাহলে আমরা ফিউচার টেন্সটা বুঝলাম কি, যে যেই টেন্সের মাধ্যমে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা চলবে বা শেষ হবে বা ঘটতেই থাকবে, এই রূপ যদি বোঝায় তাহলে সেটা কি ফিউচার টেন্স। তাহলে সেটা কি ফিউচার টেন্স। ঠিক আছে, এখন দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানো। ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি? তো সর্বপ্রথম আমাদের সবসময় মনে রাখতে হবে যে আগে গঠনটা। ঠিক আছে, তা আমরা গঠনটা একটি ফিউচার ইনডিফিনিট টেন্সের, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেস ছিল কি সাবজেক্টের সাথে ভার্ব প্লাস অবজেক্ট, আবার পাস্ট ইনডিফিনিট ছিল কি একটা জিনিস, আবার কি ফিউচার ইনডিফিনিটে কি আরেকটা জিনিস। ঠিক আছে, যদি যেহেতু ভবিষ্যৎ বলছে তাহলে ভবিষ্যৎ অনুযায়ী কোনো অক্সিলারি ভার্ব বসবে। তো কি বলছে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ওই ভার্বের বেস ফর্ম প্লাস কি অবজেক্ট। কি বলছে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। এইখানে একটা মজার জিনিস মনে রাখবা, যে পুরাতন যে ইংরেজি ব্যবহার করা হতো, আমরা যখন আগে পড়ছিলাম যে আই এর পর তখন কি হইতো, শ্যাল বসতো। আমরা সবসময় শ্যাল দিয়ে লিখছিলাম আগে আর কি, তারপর উইর সাথেও শ্যাল হইতো। এখন বর্তমানে যেটা আধুনিক ইংরেজি, সেখানে সব সব জায়গায় সকল ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। ঠিক আছে, খুব কমই শ্যালের ব্যবহার আছে এখন। যাই হোক, এটা আমরা পরে দেখতেছি। তারপর দেখো কি বলছে, যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। তো সাবজেক্টের পর ওই সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল একটা বসাবো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে সেটা বসবে, যেটা ভার্ব থাকবে, প্লাস কি অবজেক্ট, অবজেক্ট বসে যাবে মানে বাকি অংশ। আর বাংলা রূপ হিসাবে কি আছে, ব, বে, বা, বেন। হ্যাঁ, ব হইতে পারে, বে হইতে পারে, বা হইতে পারে, বা বেন হইতে পারে। ঠিক আছে, তো এবার নোট দুইটা আমরা দেখি। দেখো কি বলছে, টুমোরো, তারপর কি নেক্সট প্লাস। মনে রাখবা নেক্সট প্লাস বলছে, এটা কিন্তু অন্য কিছু না। নেক্সট এর সাথে যদি ডে থাকে, যেমন নেক্সট ডে, অথবা নেক্সট নাইট, অথবা নেক্সট ইয়ার, অথবা নেক্সট মান্থ থাকলে ফিউচার ইনডিফিনিট হয়। কি বলছে, টুমোরো বা কি, টুমোরো মানে কি আগামীকাল। ঠিক আছে, নেক্সট ডে মানে কি পরবর্তী দিন, নেক্সট নাইট মানে কি আগামী রাত, নেক্সট ইয়ার মানে কি সামনের, যেটা ভবিষ্যতে বুঝাইছে, নেক্সট ইয়ার সামনের বছর, নেক্সট মান্থ আগামী মাসে। তো এইগুলো যদি থাকে তাহলে সেটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে সেটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা মনে রাখবা। কোনো বাক্যে যদি তুমি দেখো তাহলে তুমি এটা কি খুব সহজেই বলে দিতে পারবে এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তারপরে নোট 2 দেখো কি বলছে, শ্যাল সাধারণত আই ও উই এর সাথে বসে।
একটু আগে যেটা বলছি সেটাই, যে শ্যাল সাধারণত আই ও ইউ এর সাথে বসে, কিন্তু আধুনিক ইংরেজিতে সকলের সাথে উইল ব্যবহৃত হয়। দেখছো, শ্যাল সাধারণত আই আর উই এর সাথে বসে, কিন্তু আধুনিক ইংরেজিতে সকলের সাথে কি ব্যবহৃত হয়? উইল ব্যবহৃত হয়। সকলের সাথে কি ব্যবহৃত হয়? উইল ব্যবহৃত হয়। তুমি আই এর সাথে শ্যালও বসাইতে পারো, তুমি আই এর সাথে উইলও বসাইতে পারো, তুমি উই এর সাথে শ্যাল বসাইতে পারো, উই এর সাথে কি উইলও বসাইতে পারো, ঠিক আছে। কিন্তু এখন এই আধুনিক ইংরেজিতে মাধুর্যের ক্ষেত্র বিবেচনা করে উইল ব্যবহৃত হয়, এখন আর শ্যালের ব্যবহার তেমন একটা কি নেই। তাহলে কি বলছে? শ্যাল সাধারণত আই ও উই এর সাথে বসে, সাধারণত শ্যাল আই এর উই এর সাথে বসত, কিন্তু আধুনিক ইংরেজিতে সকলের সাথে উইল ব্যবহৃত হয়। আধুনিক ইংরেজিতে সকলের সাথে উইল ব্যবহৃত হয়। তারপর দেখো উদাহরণ দেখি, আই উইল গো টু স্কুল। এখানে আইটা কি? সাবজেক্ট, ঠিক আছে। তারপর আমরা গঠন অনুযায়ী কি জানি? শ্যাল বা উইল বসবে। আই এর সাথে কি বসাইলাম? উইল পাইলাম, সাবজেক্ট প্লাস পাইলাম। এখন দেখো, তুমি এই উইলের জায়গায় তুমি কিন্তু কি শ্যালও লিখতে পারতা, আই শ্যাল গো টু স্কুল, কোনো ভুল হইতো না। কিন্তু যেহেতু সবাই আগাইতেছে, সবকিছু আগাইতেছে, তাই সেই অনুযায়ী আমরা কি আপডেট যে ভার্সনটা আসবে সেটাই পড়বো, যে আই উইল। তারপর কি? গো, যাও, এটা একটা ভার্ব, এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কি? ভি ওয়ান আছে, তাহলে আই সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস কি অবজেক্ট, ঠিক আছে, একেবারেই সহজ। তারপর দেখো, ইউ উইল, ইউ সাবজেক্ট কি আছে? উইল প্লাস গো অবজেক্ট। তাহলে আমরা গঠনটা পাইছি, আমরা পাইছি। তাহলে কি ইউ উইল গো টু স্কুল মানে কি? তুমি স্কুলে যাবে, এখানে কি বে আছে। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, ভবিষ্যতে বুঝেছে, এই জন্য এটা ফিউচার। যাব, ব আছে বাংলা রূপ, ঠিক আছে। দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে, এই তো একই বে আছে। তাহলে দে কি সাবজেক্ট, উইল আছে সাবজেক্টের সাথে, গো আছে ভি ওয়ান, অবজেক্ট আছে। গঠন অনুযায়ী আমরা সাজায় ফেললে আমরা কি দেখি? এটা কি প্রেজেন্ট, সরি ফিউচার ইনডিফিনিট টেন্স। সুতরাং আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা ফিউচার, কোনটা পাস্ট, কোনটা প্রেজেন্ট, খুব সহজে বুঝতে পারবো। যেগুলো এম ইজ আর থাকবে তুমি বুঝতে পারবো এটা কি আছে? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আছে। যেগুলো ওয়াজ আছে তুমি বুঝবা কি ওটা কি পাস্ট, পাস্টের মধ্যে আছে। আবার ফিউচারের মধ্যে থাকলে কি হবে? শ্যাল বা উইল, খুব সহজেই বুঝতে পারবা। তো এই গঠনগুলো মনে রাখবা, এই গঠনটা মনে থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স খুব সহজেই ধরতে পারবা। ধন্যবাদ।